আপ মিস্টার সাব্বির, এটা অফিস আর আমি অফিসের বস। আপনি একজন কর্মচারী হয়ে বসের নাম ধরে ডাকার অধিকার কোথায় পেলেন? সরি ম্যাম। আরে বাবা, একটু আগেই তো আমাকে কিভাবে শাসালো আর এখনই বস হয়ে গেল। কাজে মন দিন। ওকে ম্যাম। আপনারা কিছু বুঝতে পারছেন না, তাই তো? আচ্ছা চলুন ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসি। আমাকে কিডন্যাপ করে নিয়ে এসেছে, কিন্তু কেন, কী কারণে সেটা বলতে পারি না। তাও আবার একটি পেতনি, সরি মেয়ে মানুষ। মেয়েটি এসে আমার ঠোঁটে কিস করলো। যখন কিস করলো তখন ভালোই লেগেছে। ফার্স্ট টাইম তো, তাই একটু বেশি ভালো লেগেছে। যাই হোক, আমাকে নাকি আরও 2 ঘন্টা এভাবে চেয়ারে বাঁধা অবস্থায় বসে থাকতে হবে। তাই আমি অন্ধকারে পেতনি থুকু মেয়েটাকে উদ্দেশ্য করে বলতে লাগলাম, বইন গো, আমার হাত পা সব ব্যথা করতেছে আর এই অন্ধকারে ভয়ও লাগছে। প্লিজ আমার বাঁধন খুলে দিন, আর বাতি বা লাইট থাকলে জ্বালিয়ে দিন, আমার কষ্ট হচ্ছে। ওই ওই কি বললি? আমি তোর বোন লাগি শালা? তোরে কইলাম হবু বউ লাগি তোর, তাহলে বোন কইলি কেন? হ্যাঁ, ভাবছিলাম লাইটটা জ্বালাবো, কিন্তু তুই আমারে বোন কইছিস না, তাই আর লাইট জ্বালাবো না। থাক 2 ঘন্টা অন্ধকারের মধ্যে। ওকে ওকে, সরি, আর আপনাকে বইন ডাকবো না। তাও লাইটটা জ্বালান প্লিজ। আর আমার হাত পা কিন্তু অনেক ব্যথা করতেছে। আচ্ছা আচ্ছা, যা, তোকে মাফ করে দিলাম। আর যদি জীবনেও আমাকে বোন বলে ডাকিস, তাহলে শালা একদম উপরে যাওয়ার টিকিট কেটে দিব। কথাগুলো বলেই মেয়েটা লাইট জ্বালিয়ে দিল। আরে, এই মেয়েটাই তো আমাকে কিডন্যাপ করেছে। আচ্ছা, তাহলে আপনাকে কি বলে ডাকবো? কেন, বউকে কি বলে ডাকতে হয় তুই জানিস না? বাবু, সোনা, বেবি, আরো কত কি। তবে আমার একটা সুন্দর নামও আছে, চাইলে সেটাও ডাকতে পারিস, মুবাশিরা বিনতে আয়াত। থাক, এত বড় নামে ডাকা লাগবে না তোর কষ্ট করে। মুবাশিরা বা আয়াত যে কোনো একটা বলেই ডাকিস, কেমন? পরিটার কথা শুনে আমার মাথা ঘুরতে লাগলো। বলি কি, এই মেয়ে সেই নাকি আমার বউ? আচ্ছা সবই বুঝলাম, তবে আপনি আমার বউ হলেন কিভাবে? আরে বোকা হইনি এখনো, কিন্তু 2 ঘন্টা পরে হয়ে যাব। মানে 2 ঘন্টা পরে কি হবেন? বউ হব তোর আমি, বুঝলি? এখন চুপ থাকতো, বেশি কথা বলবি না। তোর দিকে তাকিয়ে কথা বললে আমার কেমন জানি লাগে, তাই তো লাইট অফ করে ঘুমিয়েছিলাম। শালা, তুই এত হট কেন? হ্যাঁ, খালি উল্টাপাল্টা কথা মনে হয় তোকে দেখলে। তাই তো তোকে বিয়ে করব, তারপর যা হওয়ার হবে। ওরে বাবা, এই মেয়ে বলে কি! মনে করতাম কিডন্যাপ করে পাচার টাচার করে দেই, কিন্তু এ তো ডিরেক্ট বিয়ে করবে। শোনেন শোনেন, আমি আপনাকে বিয়ে করব না। আমার কথা শোনার পরে মেয়েটা আমার কাছে এসে আমার বাঁধন খুলতে লাগলো আর বলতে লাগলো, বিয়ে করবি না? সময় হয়ে গেছে, শোনো, আমাকে বিয়ে করার 5 মিনিট শুধু অপেক্ষা করো। কথাগুলো বলতে বলতে আমার বাঁধন খুলে দিল, কিন্তু ব্যথার কারণে আমি উঠে দাঁড়াতে পারছি না। চেষ্টা করলাম অনেক, কিন্তু বারবার চেয়ারের উপর বসে পড়ি। তাই আর বৃথা দাঁড়ানোর চেষ্টা করলাম না, চেয়ারে বসে রইলাম। কিন্তু মেয়েটা হঠাৎই আমার কোলে বসে পড়ল আর আমার মাথা 2 হাত দিয়ে শক্ত করে ধরে এক টানে তার নরম ঠোঁট দিয়ে আমার ঠোঁটে ডুবিয়ে দিল। ঘটনার আকস্মিকতায় আমি স্তব্ধ হয়ে গেলাম। আমি আর নড়াচড়া করতে পারতেছি না, শুধু একটা ঘোর কাজ করতে শুরু করলো আমার ভেতর। দরজায় ঠক ঠক আওয়াজে আমার ঘোর কাটলো। মেয়েটা আমায় ছেড়ে দিয়ে দরজার কাছে গিয়ে দরজাটা খুলে দিল। দেখলাম শালা দুপুরে সেই কিডন্যাপারগুলো প্রত্যেকের কাছে 2-3টা করে শপিং ব্যাগ, একটা মোটা ব্যাটা আমার কাছে আসলো আর বলতে লাগলো, দুলা ভাই, এই নেন পাঞ্জাবি, টুপি সব আছে, এগুলা পরে রেডি হয়ে নেন, আর কিছু সময়ের ভেতর কাজেই আয়া পড়বো। আজব তো, আমি কেন এগুলো পরবো? আমার এই কথা শুনে মেয়েটা আমার কাছে আসলো আর সবগুলোরে উদ্দেশ্য করে বলতে লাগলো, দোস্তরা একটু বাহিরে যা তো, আমি তোদের দুলা ভাইয়ের একটু ডোজ দিয়ে রেডি করে আনছি। আর হ্যাঁ, 10 মিনিটের মধ্যে কাজই নিয়ে আসবি। ভাই গো ভাই, আমি তো মাইনকার চিপাই ফাইসা গেছি। ওই মেয়ার, আপনার একটা বুদ্ধি দেন তো, এই মেয়ের হাত থেকে কেমনে বাঁচবো? আরে আরে, কি করছেন কি আপনি? ছাড়ুন আমায়।
না, ছাড়বো না। আর আমাদের তো কিছু সময় পরে বিয়ে হবে, তাই না? তারপর তো তারপর কি? হ্যাঁ, ন্যাকা কিছু বোঝে না। বিয়ের পর বউ বরের মধ্যে যা হয় তাই হবে। আল্লাহ গো, এই মেয়ে তো লজ্জা শরমের মাথা খেয়ে ফেলছে, মুখে দেখে কিছুই আটকায় না। ছি ছি, এসব কি বলেন আপনি? ঠিক তখনই দরজাটা খুলে গেল আর পরীটা আমায় ছেড়ে দিল। আর সব বদমাইশগুলা হাসতে হাসতে হুজুর নিয়ে ভিতরে ঢুকলো, মানে কাজী সাহেবকে নিয়ে। আমিও বুঝে গেলাম এখন আমার সাথে কি হবে, মানে বিয়ে হবে। আরে মুবাশিরা, তোরা এখনো রেডি হস নাই? ভাই ও বোনেরা, আমি কিন্তু বিয়ে কিভাবে পড়াই সেটা বেশি জানি না, তাই কিছু যদি ভুলভাল লিখে ফেলি তাহলে একটু ম্যানেজ করে বুঝে সুঝে পড়ে নিয়েন। হি 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 হি। রেডি হওয়া লাগবে না, এভাবেই বিয়ে করব। কাজী সাহেব, আপনি 1,000 টাকা দেন, মোহরে বিয়ে পড়িয়ে দেন। আরে মুবাশিরা, তোর মাথা খারাপ নাকি মাত্র? দোস্ত, তোরা বেশি কথা বলবি না। ওরা কতক্ষণ দেনমোহরে টাকা নিয়ে কথা কাটাকাটি করে শেষমেশ পরিটাই জিতে যায়, মানে মাত্র 1,000 টাকা দেনমোহরেই বিয়ে হবে। ওরা যা করে করুক, আমার কি? আমাকে তো এই বিয়েতে বাধ্য করেছে, মন থেকে তো আর বিয়ে করছি না, মেয়েটার জীবন বাঁচানোর জন্য বিয়ে করছি। কাজী সাহেব, বিয়ে পড়ানো শুরু করুন। মা, আপনার নাম? মুবাশিরা বিনতে আয়াত। বাবার নাম বলেন আম্মা। আলমগীর চৌধুরী। মায়ের নাম বলেন আম্মা। নিপু জামান। আপনার বয়স বলেন মা। 27 বছর। আর এই মেয়ে তো আমার বড়, দেখে বোঝাই যায় না এই মেয়ে আমার বড়। শেষমেশ সিনিয়র একটা মেয়েকে বিয়ে করে লাগতেছে, কপাল আমার। তখনই কাজী সাহেবের কথায় ভাবনা থেকে বের হলাম। বাবাজি, আপনার নাম বলেন। সাব্বির হাসান, বাবা খাইরুল খান, মা মায়া বেগম, আর আমার বয়স 26 বছর। সব একদমে বলে দিলাম। যখন বয়স বললাম তখন কাজী সাহেব অবাক হয়ে আমার দিকে কিছু সময় তাকিয়ে থেকে মুচকে একটা হাসি দিয়ে বলে উঠল, ব্যাপার না, এখন বয়স নিয়ে তেমন কোনো সমস্যা হয় না। নিশ্চয়ই প্রেম করে বিয়ে করেছেন আপনারা, তাই না? কাজী সাহেব, আপনি ঠিকই ধরেছেন, আমরা ভালোবেসে বিয়ে করছি। আমার তো মরে যায় যায় অবস্থা এই মেয়ের কথা শুনে, তাই আমিও মরা মার্কা একটা হাসি দিয়ে উপহার দিয়ে দিলাম কাজী সাহেবকে। সব ফর্মালিটি শেষ, তবে এখন শুধু কালিমা পড়ে বিয়ে করা বাকি। কাজী বলতে লাগলো, মা, আপনি কবুল বলেন। কবুল কবুল কবুল। ওরে বাবা, এই মেয়ে ঠাস ঠাস করে 3 বার কবুল বলে দিল। বাবাজি, আপনিও কবুল বলেন। অনেক ভয় করছিল, তারপরও বলে দিলাম কবুল কবুল কবুল। আমি 3 বার কবুল বলার সাথে সাথে মুবাশিরা জোরে চিৎকার দিয়ে আমায় জড়িয়ে ধরলো। ইয়াহু, কলিজা, আমি আজকে অনেক খুশি। অবশেষে কালিমা পড়ে আমাদের বিয়েটা হয়ে গেল। কাজী সাহেব দোয়া করে চলে গেলেন, আমি চুপচাপ বসে থাকলাম। তখন একজন বলে উঠল, ভাইয়া সরি, তবে এটা বলতে পারি আপনি কখনোই আমার এই পাগলি বোনের কাছ থেকে কষ্ট পাবেন না। ও একটু জেদি আর রাগী হলেও অনেক ভালো একটা মেয়ে। আপনারা সুখী হবেন, আমি নিশ্চিত। ভাইয়া, আপনি সব কিছু ভুলে গিয়ে নতুন একটা জীবন শুরু করেন। আমি জবাবে শুধু হ্যাঁ বললাম। ওরা সবাই কিছু সময় থেকে আড্ডা আর মজা করে চলে গেল, কিন্তু আমি আমার মনটাকে ভালো করতে পারছি না। আমার মন খারাপ দেখে পরীটা বলতে লাগলো, এই সরি তোমাকে এভাবে বিয়ে করার জন্য, কিন্তু এটা করা ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। সময় হোক, তোমাকে আমি সব বলবো। তাও তোমার মুখটা ওরকম করে রেখো না। এটা কি আমার সাথে আপনারা ঠিক করলেন? ইমোশনাল ব্ল্যাকমেইল করে বিয়ে করলেন। আমি কেন যেন এই বিয়েটা মন থেকে মেনে নিতে পারছি না। তখনই মুবাশিরা আমার কলার ধরে একদম মুখের কাছে মুখ এনে বলতে লাগলো, কি? বিয়ে মন থেকে মেনে নিতে পারছো না? এই তোমার সমস্যাটা কি? হ্যাঁ, তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? না, আমার এমন কেউ নেই, তারপরও আমি এই বিয়েটা মানতে পারছি না। আমি অত কিছু জানি না, আমি আমার অধিকার চাই। আর এই রাত নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল। বিয়েটা অস্বাভাবিকভাবে হলেও প্লিজ আমার স্বপ্ন দেখাগুলো নষ্ট করে দিও না। আমাকে সময় দিতে হবে। সারা জীবন সময় পাবে, কিন্তু আমি আজকে রাত নিয়ে দেখার স্বপ্ন কখনো বিফল হতে দিব না। ভাই রে ভাই,
আর কোনো কথাই বলতে দিল না। আমাকে জড়িয়ে ধরে বেডের উপর শুয়ে পড়ল আর বলতে লাগলো, চুপ, একদম চুপ। এতদিন ধরে আমি আমার সতীত্বকে হেফাজত করে রেখেছি, খুব খুব যত্নে আমি আমার সতীত্ব আগলে রেখেছি, যে এটা আমার স্বামীর অধিকার। আমি আমার সতীত্বটা এই পবিত্র রাতে স্বামীকে উপহার দিব। বেশি কথা বলবা না, আমাকে আমার মতো আদর করতে দাও। মুবাশিরা এখন আর নিজের মধ্যে নেই। এখন সে পুরোপুরিভাবে আমার অস্তিত্বের ভিতর চলে গিয়েছে। সে এখন শুধু ভালোবাসা পেতে চায়। মুবাশিরা আমাকে তার মন মতো কিস করেই যাচ্ছে। পরিটার এমন স্পর্শকাতর ছোঁয়া পেয়ে নিজেকে সামলানো অনেক কঠিন হয়ে পড়েছে। পারলাম না আর তার ভালোবাসা থেকে দূরে থাকতে। সায় দিতে থাকলাম আমিও। বাকিটা হাঁস থেকে পাতিহাঁস হয়ে ইতিহাস হয়ে গিয়েছে, তাই আর বললাম না। সকালে ঘুম থেকে উঠে দেখি পরিটা আমায় তার শাড়ির আঁচল দিয়ে আমার হাত বেঁধে রেখেছে, কিন্তু কিছু করার নাই। এই মায়ার বাঁধনটা খুলে আমি এখন পরিটাকে একা করে চলে যাব। যতই পাগলামি করে আমাকে বিয়ে করেছে, তারপরও তো সে আমারই অর্ধাঙ্গিনী, আমার বউ হয়। একটু কষ্ট হলেও পাগলিটাকে এখন একা করে আমি চলে যাব। আস্তে আস্তে আঁচলের বাঁধনটা খুলে ধীরে ধীরে বেড থেকে নামলাম। পাশে দেখতে পেলাম আমার ব্যাগ থেকে কাগজ আর কলম বের করে একটা চিঠি লিখলাম। চিঠিটায় একটা ভাঁজ দিয়ে পাগড়িটার আশেপাশে এক জায়গায় রেখে দিয়ে ওইটার কপালে ভালোবাসার স্পর্শ দিয়ে বেরিয়ে পড়লাম। রাস্তায় বেরিয়ে দেখি 2 তলা একটা বাড়িতে আমাকে পরিটা কিডন্যাপ করে এনে এইসব কাণ্ড করলো। সিলেটে আমি এর আগে 2 বার এসেছিলাম ঘুরতে, তাই মোটামুটি এই শহরটা চিনি। কিন্তু এখন আমার একটা থাকার জন্য বাসা দরকার। এখন বাজে সকাল 9টা। চলে আসলাম মেইন রোডে একটা সিএনজি নিয়ে। সিলেট শহর থেকে গ্রামের দিকে চলে আসলাম, কারণ এই গ্রামটা আমার অনেকটা পরিচিত। অনেক খোঁজাখুঁজির পর থাকার মতো একটা বাসা পেলাম। আর এখন বাজে বিকাল 4টা। সারাদিন কিছুই পেটে পড়ে নাই, তাই বাজারের দিকে হাঁটা দিলাম। এটিএম বুথ থেকে 20,000 টাকা তুলে নিলাম আর হোটেল থেকে খাওয়া দাওয়া করে বাজার আর দরকারি কিছু জিনিসপত্র কিনে একটা ভ্যানে করে বাসায় আসলাম। রাতে অল্প কিছু রান্না করে খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে গেলাম। কারণ হলো চাকরির খোঁজে বের হতে হবে। অ্যালার্মের শব্দে ঘুম ভাঙলো আমার। ফ্রেশ হয়ে কাগজপত্র নিয়ে রেডি হয়ে বাহির থেকে নাস্তা করে চাকরির সন্ধানে বেরিয়ে পড়লাম। একটা অফিসের ভিতরে ঢুকে ইন্টারভিউর জন্য সিরিয়ালে বসে পড়লাম। সিরিয়াল নাম্বার 45। তাই চোখ বুজে একটু দোয়া দরুদ পড়তে লাগলাম। তখনই কারোর ডাক পড়লো, হ্যালো স্যার। হ্যালো হ্যালো। চোখ খুলে দেখি মধ্যবয়সী একজন লোক। জি, আমাকে বলছেন? হোম, আপনাকেই বলছি। স্যার আপনাকে ডাকছেন। আমার সিরিয়াল তো এখনো 45 জন পরে। অত কিছু জানি না, স্যার আপনাকে ডেকে পাঠিয়েছেন। আচ্ছা চলুন। পিয়ন আমাকে স্যারের রুমের কাছে দিয়ে চলে গেল। স্যার আসবো? আসো আসো, বসো এখানে। তারপর স্যার কাকে যেন কল দিল আর বলতে লাগলো, আরে মামুনি, জামাই বাবাকে তো পেয়ে গিয়েছি। সে এখন তোমার অফিসেই আছে। তা মামুনি, তোমার তো পছন্দ আছে। পুরাই হীরার টুকরা একটা ছেলে, দেখতে হিরোদের থেকে কম না। কলের ওপাশ থেকে কি বলছে শোনা যাচ্ছে না, তবে স্যারের কথা কিছুই বুঝতে পারলাম না। স্যার আবার ওপাশের মানুষটার সাথে কথা বলতে লাগলো। ওকে আম্মু, তুমি চিন্তা করো না, আমি এদিকটা দেখছি। আর কাল থেকে তুমি অফিসে বসবে। এবার খুশি তো? স্যার আরো কিছু সময় কথা বলে কল কেটে দিল আর আমাকে বলতে লাগলো, ওকে, তোমার কাগজ দাও আর 10 মিনিট ওয়েট করো, আমি আসছি। স্যার কথাগুলো বলেই চলে গেল। আর আমি পাগলিটার কথা ভাবতে লাগলাম। মেয়েটা আমাকে কত বিশ্বাস করে, আর আমি তাকে একা ছেড়ে চলে আসলাম। হয়তো অনেক কান্না করছে। ভাবতে ভাবতে কখন যে স্যার চলে আসছে টেরই পাইনি। তখনই স্যারের ডাকে ভাবনা থেকে বের হলাম। আরে ঘুমিয়ে গেলে নাকি? মানে না স্যার। এ নাও, এটাতে সাইন করে দাও। এটা অফিসের চুক্তিনামা। তোমার চাকরিটা হয়ে গিয়েছে। কাল থেকে তোমার জয়েনিং আর তোমার বেতন 45,000 টাকা। স্যারের কথাই শুনে আর বেতনের কথা শুনে খুশি হয়ে গেলাম। আর
স্যারের দেওয়া পেপার না দেখেই সাইন করে দিলাম। চুক্তি নামাটা পড়লে না সাইন করে দিলে ওকে ভালো, আর পড়া লাগবে না। যাই হোক, কাল থেকে তুমি আমার মেয়ের পার্সোনাল সেক্রেটারি। আর কাল থেকে আমি আর এই চেয়ারে বসবো না। আমার মেয়ে কাল থেকে সব কিছু দেখাশোনা করবে। আমার আজকেই এই অফিসে শেষ দিন। আর হ্যাঁ, কালকে খুব তাড়াতাড়ি চলে আসো অফিসে। কেমন? তো কাল দেখা হতেও পারে, আবার নাও হতে পারে। স্যারের সাথে কথা বলে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় এসে খুব বেশি মনটা খারাপ হয়ে গেল। পাগলিটার পাগলামিগুলো খুব করে মনে পড়তে লাগলো। পরিটাকে আমিও ভালোবাসি, কিন্তু আমি আমার এই অসময়ে তাকে আমার কাছে রাখতে চাই না। তাই তো একা রেখেই চলে এসেছি। একটু ভালো লাগছে না। আমি মেয়েটার বিশ্বাস নিয়ে খেললাম। চোখটা বুঝলেই মেয়েটার মায়াবী মুখটা ভেসে উঠছে। দিনটা কেটে গেল আমার পাগলিটার কথা ভেবে ভেবে। রাতে হালকা কিছু খেয়ে ঘুমিয়ে গেলাম। অ্যালার্মের শব্দে ঘুম থেকে উঠে রেডি হয়ে বাহির থেকে নাস্তা করে অফিসের দিকে হাঁটা দিলাম। মেইন রোডে এসে একটা রিক্সাও পাচ্ছি না, তাই হেঁটেই অফিসে যেতে লাগলাম। অফিসের ঘড়ির দিকে তাকিয়ে দেখি 10 মিনিট লেট। হায় আল্লাহ, প্রথম দিনই লেট। তখনই পিয়ন আসলো আর বলতে লাগলো, স্যার, ম্যাম আপনাকে ডাকছে। ওকে, আপনি যান, আমি দেখা করে আসছি। স্যার, দেখা করে আসতে হবে না, আপনার ডেস্ক ম্যামের কেবিনেই দেওয়া হয়েছে, আপনি সেখানেই বসবেন। আমি পিয়নের কথায় তেমন কিছু মনে করলাম না, কারণ আমি তো ম্যামের পার্সোনাল সেক্রেটারি। হয়তো সেই সুবাদে পাশাপাশি আমার ডেস্ক দিয়েছে। গিয়ে দেখি ম্যাম উল্টো দিক হয়ে বসে আছে। আসবো ম্যাম? কামিং, বসুন বসুন। আপনার অপেক্ষায় ছিলাম মিস্টার সাব্বির হাসান। কণ্ঠটা বেশি না, খুব বেশি চেনা মনে হলো। ভয়ে ভয়ে বসে পড়লাম চেয়ার টেনে। আর যখন ম্যাম আমার দিকে ঘুরলো, তখনই আমার ভয়টাই সত্যি হয়ে গেল। আপনারা যেটা ভেবেছেন সেটাই। আমি অবাক নয়নে মুবাশশিরার দিকে তাকিয়ে আছি। মুবাশশিরা মুচকি একটা হাসি দিয়ে বলতে লাগলো, তা কেমন আছেন সাব্বির সাহেব? আরে আপনি এভাবে চোখ বড় বড় করে তাকিয়ে আছেন কেন? আমি যেই না একটা দৌড় দিব, তখনই মুবাশশিরা বলে উঠল, লাভ নেই দৌড় দিয়ে, দরজা অটোমেটিক লক হয়ে গিয়েছে। ট্রাই করে দেখতে পারো, খুলবে না। আমি দরজা অনেক টানাটানি করেও খুলতে পারলাম না। বেশি টানাটানি না করে চেয়ারে বসে পড়ো। তাই আর দরজা খোলার চেষ্টা না করে চুপচাপ মুবাশশিরার সামনে মাথা নিচু করে বসে পড়লাম। তখনই মুবাশশিরা চেয়ার থেকে উঠে এসে আমার কলার ধরে বলতে লাগলো, এই তুই ভেবেছিলি আমার কাছ থেকে পালিয়ে বেঁচে যাবি? যাই হোক, আমি চেয়েছিলাম তোকে ভালোবেসে আগলে রাখবো, কিন্তু তুই আমার কথার মূল্য দিতে পারলি না। তাই তোকে এমন কষ্ট দিব যে ভাবতেও পারবি না। মানে আসলে মুবাশশিরা, তুমি আমার কথাটা একটু শোনো। চুপ, একদম চুপ। তুই বেশি কথা বলবি না। আমি তোর কোনো কথাই আমি শুনবো না। তুই শুধু আমার কথা শুনবি। শুনবো না আমি তোমার কথা? শুনবে না? ভালো তো, এটা পড়ে দেখো যাবে। আর তারপর আমার কথা শুনবে নাকি শুনবে না সেটা তোমার বিষয়। আমাকে ছেড়ে দিয়ে একটা কাগজ দিল। আমি কাগজটা পড়তে লাগলাম। কাগজে লেখা ছিল, 5 বছর পূর্বে চাকরি থেকে অবসর নিতে পারবো না, আর যদি নিজ ইচ্ছায় চাকরি ছেড়ে দিতে হয় তাহলে 80 লক্ষ টাকা জরিমানা দিয়ে চাকরি ছাড়তে হবে। 2, আমাকে যখন যেটা আদেশ দেওয়া হবে আমি সেটা করতে বাধ্য থাকিব। 3, অফিসে লেট করে আসা যাবে না, আর যদি এই সবগুলো বিষয় মানতে না পারি তাহলে 10 বছর জেল হবে। আমি এই বিষয়গুলো মাথায় রেখে স্বইচ্ছায় মেনে নিলাম। আর নিচে আমার দেওয়া সাইন পেপারটা পড়ে আমি মুবাশশিরার দিকে করুণ চাহনিতে তাকালাম। মুবাশশিরা পেপারটা টান দিয়ে নিয়ে নিল আর বলতে লাগলো, নিজের ডেস্কে বসো, আর আমি কিছু সময় পর 2টা ফাইল দিব। ফাইল 2টা কালকের মধ্যে রেডি করে আমাকে দিবেন। আর 3টার সময় রেডি হয়ে থাকবেন, এক জায়গায় যাব। ওকে। মুবাশশির, একটু শোনো। শাট আপ মিস্টার সাব্বির, এটা অফিস আর আমি আপনার বস। আপনি একজন কর্মচারী হয়ে বসের নাম ধরে ডাকার অধিকার কোথায় পেলেন? সরি ম্যাম। আরে বাবা, একটু আগেই তো আমাকে কিভাবে শাসালো, আর এখনই বস হয়ে গেল। কাজে মন দিন।
ওকে ম্যাম, এই ছিল ফ্ল্যাশব্যাক। এবার গল্পে আসা যাক, চলুন। কিছু সময় পর আমাকে 2টা ফাইল দেয়া হলো। আপনারা তো জানেনই আমি বাবার অফিসে বসতাম, তাই মোটামুটি কাজ পারি। ওই মুবাশিরা শুধু আমার দিকে আর চোখে তাকাচ্ছে যে আমি ফাইল বোঝার জন্য তার কাছে যাচ্ছি না কেন। অনেক সময় হওয়ার পরও যখন আমি মুবাশিরার কাছে গেলাম না, তখন মুবাশিরা ভাবতে লাগলো, বেটা ফাইল বোঝার জন্য আসলি, না তো কালকে যদি ফাইল কমপ্লিট না পাই তাহলে মজা বোঝাবো। লাঞ্চ টাইমে আমি শব্দ ছাড়া রুম থেকে বাহিরে চলে আসলাম। ক্যান্টিনে ঘোরাঘুরি করে খেয়ে দিয়ে যখন রুমের দিকে হাঁটা দিলাম, তখনই একটা মেয়ে আগ বাড়িয়ে কথা বলতে আসলো। হাই, আমি তানিশা। আপনি? হ্যালো, আমি সাব্বির হাসান। নতুন নাকি? ম্যামের পার্সোনাল সেক্রেটারি। ও, ভালো তো। আমরা কি ভালো বন্ধু হতে পারি? তখনই ঝড়ের বেগে কোথা থেকে যেন মুবাশিরা এসে হাজির আর বলতে লাগলো, ও হ্যালো, লাঞ্চ টাইম শেষ আর এটা কাজের জায়গা, ফ্রেন্ডশিপ করার না। আপনি আপনার কাজে যান, আর সাব্বির সাহেব দ্রুত কেবিনে আসুন, আপনার সাথে কথা আছে। ওরে বাবা, দাঁতের সাথে দাঁত লাগিয়ে কথাগুলো বলে চলে গেল। আমিও পিছন পিছন গেলাম। কেবিনে ঢোকার সাথে সাথে সজোরে দরজাটা লাগিয়ে দিল আর আমার কলার ধরে টেনে সোফায় ধাক্কা দিয়ে বসিয়ে দিল আর তার এক হাত বাড়িয়ে দিয়ে বলতে লাগলো, ধরছিস না কেন? হাতটা ধর। ও ধরবি কিভাবে? ওই মেয়েটাকে ডেকে আনি, তুই ওই মেয়েটার হাত ধরে বসে থাক, কেমন? আর আজ বিয়ের 3 দিন চলে, তুই কখনো কি নিজ ইচ্ছায় আমাকে স্পর্শ করেছিস? করবি কি করে? আমাকে তো তোর ভালোই লাগে না। নিজের বউকে কেন ভালো লাগবে? অন্য মেয়েদের সাথে খুব হাসি খুশি হয়ে কথা বলিস, কই আমার সাথে তো সবসময় মুখটাকে বাংলার পাঁচের মতো করে রাখিস। হ্যাঁ, পরিটার ধমক খেয়ে সাথে সাথে খপ করে তার হাতটা হালকাভাবে ধরে আছি। এমন ভাবে ধরেছিস মনে হচ্ছে তোর কষ্ট হচ্ছে। শক্ত করে ধরো আমার হাত, আর এটা তোর শাস্তি। আজ অফিস শেষ হওয়া পর্যন্ত তুই আমার হাত ধরে রাখবি। পাগলিটার হাত ধরে বলতে লাগলাম, মুবাশিরা, তুমি আমার কথা চুপচাপ শুনো, তাহলে তোমার সব ভুল ধারণা ভেঙে যাবে। চুপ! এই আমি তোর বস, একদম আমার নাম ধরে ডাকবি না। আর আমি তোর কোনো কথাই শুনতে চাই না। চুপচাপ আমার হাত ধরে বসে থাকবি। নিজের বেলায় বউয়ের অধিকার খাটাবে আর আমার বেলায় সে আমার বস। মাইনকার চিপায় এমন ফাঁসা ফাঁসছি, বের হওয়াই কঠিন হয়ে গিয়েছে। ওইদিকে মহারানী নিঃশব্দে কান্না করছে আর নাক টানছে। তাই আমি পরিটার চোখের পানি মুছে দিয়ে বুকের সাথে চেপে ধরলাম। তখনই আমার পেটে কয়েকটা ঘুষি মেরে শোক করে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, তো তুই অনেক পচা। আজ থেকে তুই কোনো মেয়ের দিকে তাকাবি না। আর কথা বলা তো দূরের কথা, তোকে যদি আর একবার অন্য কোনো মেয়ের সাথে কথা বলতে দেখি, তাহলে আমি তোকে খুন করে তারপর নিজেও আত্মহত্যা করে মরে যাব। পরিটার গালে 2 হাত দিয়ে আমার মুখোমুখি করে বললাম, আচ্ছা বউ, তুমি চিঠিটা পড়েছিলে? কোন চিঠি? আমি তোমার কাছ থেকে আসার আগে একটা চিঠি লিখে তোমার আশেপাশে রেখে আসছিলাম, সেটা কি পড়েছিলে? কই, আমি তো কোনো চিঠিই পাইনি। তুমি আমার কাছে চলে আসার পর অনেক কান্না করেছি। যখন আমার ঘুম ভাঙলো আর তোমাকে আমার পাশে দেখতে না পেয়ে আমি তো, আমার পুরো দুনিয়াটাই অন্ধকার হয়ে আসছিল। আমার মাথায় কাজ করা বন্ধ করে দিয়েছিল। সাথে সাথে বাবাকে ফোন দিয়ে সব বলি আর তোমার ছবি বাবাকে সেন্ড করে দেই। বাবা প্রথমে অনেক বকা দিয়েছিল যে কেন আমি তোমাকে এভাবে বিয়ে করেছি। পরে আমার মুখের দিকে তাকিয়ে বলে তোমাকে নাকি খুঁজে এনে দিবে। ও তাই তো বলি, কোনো ইন্টারভিউ ছাড়াই আমাকে চাকরি দিল আর চুক্তিনামায় সই করিয়ে নিল তোমার বাবা কৌশলে। আমি বলেছিলাম চুক্তিনামায় সাইন করিয়ে দিতে। তুমি যখন অফিসে ইন্টারভিউ দিতে আসো তখন বাবা সিসিটিভিতে তোমাকে দেখে আর আমাকে কল করে বলে, তাই আমি বাবাকে বুদ্ধি দেই চুক্তিনামার। সমস্যা নেই, তুমি এখন বাসায় গিয়ে চিঠিটা পড়বে, তারপর আমায় যা শাস্তি দেওয়ার দিও, আমি মাথা পেতে নিব তোমার দেওয়া শাস্তির। কি লেখা আছে চিঠিতে? তুমি নিজেই পড়ে দেখবে, কেমন? চলো তাহলে ওই বাসায় চলো, চিঠিটা পড়বো আমি। আমি আর পাগলিটা বেরিয়ে পড়লাম অজানা সেই চিঠির উদ্দেশ্যে। বাড়িটার সামনে দাঁড়িয়ে আছি। পাগলিটা এখনো হাতটা ছাড়তে দেয়নি আমায়। হাত ধরে বাড়ির ভিতরে প্রবেশ করলাম। দোতলায় উঠে গিয়ে আমি তো অবাকের চরম পর্যায়ে চলে গেলাম। ঝটকাটা খেলাম খাবার টেবিল দেখে। হরেক রকমের খাবার সাজানো হয়েছে। সার্ভেন্টরা রান্নাঘর থেকে আরো খাবার আনছে। কি হলো, দাঁড়িয়ে পড়লে কেন? চলো।
খাবার টেবিলের সামনে এসে শ্বশুর সাহেবকে সালাম দিলাম। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? হয়েছে হয়েছে, আর স্যার বলতে হবে না। জামাই বাবা বলে ডাকবে, কেমন? জি বাবা। আচ্ছা, এখন আর কথা না, খাবার পরে সব কথা হবে। বসো বাবা, দাঁড়িয়ে আছো কেন? মা, মুবাসিরা, জামাইকে চেয়ার টেনে বসিয়ে দাও। মুবাশিরা চেয়ার টেনে বসিয়ে দিয়ে নিজেও পাশে বসে পড়লো আর শাশুড়ি আম্মা খাবার সার্ভ করতে লাগলো। খাচ্ছি এমন সময় শাশুড়ি আম্মা বলে উঠলো, আরে বাবা, খাচ্ছ না কেন? এটা তো তোমারই বাড়ি, তাই না? লজ্জা পাওয়ার কোনো দরকার নেই। এই নাও, গরুর কালা ভুনাটা খেয়ে দেখো তো কেমন হয়েছে। ভাই গো, আমার অবস্থা টাইট। আমি যতই বলি আম্মার আর লাগবে না, তখনই শ্বশুর মশাই বলে, আর বাবা, তুমি তো কিছুই খেলে না। মুবাসিরার মা, জামাইকে দই দাও। দই শেষ হলে পায়েসটা দিও। আমি খেতে পারছি না আর, আমার অবস্থা একেবারে নাজেহাল। আমার এই অবস্থা দেখে মহারানী মিট মিট করে হাসছে। আমার জন্মের শিক্ষা হয়ে গিয়েছে আজ জামাই আদর পেয়ে। আপনারা একটা বিয়ে করুন, তারপর বুঝবেন জামাই আদর কাকে বলে। খাবারের সাথে অনেক যুদ্ধ করার পর মুক্তি পেলাম। মুবাশিরা রুমে এসে বেডের উপর ধপাস করে শুয়ে পড়লাম আর মহারানী দরজা লাগিয়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আমার পাশে শুয়ে পড়লো আর বলতে লাগলো, খাবার টেবিলে তোমার মুখটা দেখার মতো হয়েছিল। আহা, তোমাকে তখন কি অসহায় লাগছিল না? তোমার উপর তখন আমার অনেক মায়া হচ্ছিল। আহা, ভালো মজা নিল। আমারও সময় আসবে। আমার জীবনে কখনো এত খাবার খাইনি। হয়েছে হয়েছে, আর বলা লাগবে না। আচ্ছা চলো, আমরা আজকে একটু ঘুরে আসি। আমার পক্ষে এখন সম্ভব না, কালকে যাব। এখন আমি অনেক ক্লান্ত। ঘুরতে যাব না আর, কিন্তু আমার এখন একটা জিনিস করতে মন চাচ্ছে। কথাটা একটু বাঁকা হাসি দিয়ে বলল, কি করতে মন চাচ্ছে? করে দেখাই কেমন? না ভেবেই বলে দিলাম, আচ্ছা দেখাও। অনুমতি পাওয়ার সাথে সাথে লিপ কিস করে বসলো। আমার চোখ বড় বড় হয়ে গেল, শরীরে তো এক প্রকার কারেন্ট বয়ে গেল। আমি রেসপন্স করছি না দেখে আমার চুল টেনে ধরলো। তারপর আমিও রেসপন্স দিতে লাগলাম, আর পরিটা যেন কন্ট্রোল হারিয়ে ফেলছে। তাই আমি নিজেকে ছাড়িয়ে নিলাম, আর এটাই আমার জন্য বিপদ হয়ে দাঁড়ালো। ওই কুত্তা, কি হলো? সরে গেলি কেন? এখন এসব না, পরে। ঠিক আছে পরি। না না, শুধু কিস করব, অন্য কিছু করব না। বলেই আবার কিস করতে লাগলো। জানি হাজারো বলে কিছু হবে না, পাইছি একটা রোমান্টিক বউ। পরের দিন খুব সকালে অনেক বুঝিয়ে তারপর ভাড়া বাসায় আসি আর ফ্রেশ হয়ে রেডি হয়ে অফিসে চলে গেলাম। পরিটা এখনো আসে নাই। আমি কেবিনে বসে বসে ফাইলগুলো ঠিক করছিলাম, তখনই দরজা খুলে মুবাশিরা কেবিনে প্রবেশ করলো। ভিলেন মার্কে একটা হাসি দিয়ে বলতে লাগলো, সাব্বির, কালকের ফাইলগুলো কি কমপ্লিট হয়েছে? আজ লাঞ্চের পরে মিটিং আছে। আর একটু আছে, 10 মিনিটের মতো লাগবে। তখন মুবাশিরা অবাক হয়ে বলতে লাগলো, তুমি এই ফাইলগুলো কমপ্লিট করে ফেলেছো কিভাবে সম্ভব? তুমি না নতুন জয়েন করেছো, আর তোমাকে তো কোনো কাজও বুঝিয়ে দেওয়া হয়নি। তাহলে তুমি এত তাড়াতাড়ি ফাইলগুলো কমপ্লিট করলে কিভাবে? এটা ম্যাজিক, বুঝলেন পরি? শাট আপ, এটা বাসা না, অফিস। ম্যাম বলে ডাকবে। মনে করেছিলাম মহারানী ঠিক হয়েছে, নিজে তো ঠিকই মন মতো ডাকছেন। আমি তোমার বস, সো আমি ডাকতেই পারি। আর বক বক না করে ফাইলগুলো দাও, দেখি কি করেছো। 10 মিনিট পরে ফাইলগুলো ভালোভাবে দেখে পাগলিটার কাছে নিয়ে গেলাম। ফাইলগুলো উল্টো পাল্টে দেখলো আর চোখে তাকিয়ে বলতে লাগলো, মিটিং এর জন্য প্রিপারেশন নাও, তোমাকে উপস্থাপন করতে হবে। মুখটা গোমরা করে বললাম, ওকে ম্যাম। মনে মনে প্রিপারেশন নিচ্ছিলাম, তখনই পরিটা ওর চেয়ার থেকে উঠে এসে আমার গলা জড়িয়ে ধরে আমার কোলের উপর বসে পড়লো। তাই আমিও ভাব দেখিয়ে বললাম, আরে আরে ম্যাম, কি করছেন? ছাড়ুন, কেউ এসে পড়বে। চুপ, একদম চুপ। দরজা লক করা আছে, কেউ পারমিশন ছাড়া আসতে পারবে না। আর এত বক বক করো কেন? হ্যাঁ, আমি তোমার বস, সো যা ইচ্ছা তাই করব, কিন্তু তুমি চুপচাপ বসে থাকবে। এখন কথা বন্ধ করে একটা কিস করো তো। পারবো না কিস টিস করতে, আমার অনেক কাজ বাকি আছে। এই, তোর কি চুক্তি নামার কথা ভুলে গিয়েছিস? যা বলছি তাই কর।
আমি তারপরও চুপচাপ বসে আছি, তাই মুবাশির আবার বলে উঠল, এই তুমি এত আনরোমান্টিক কেন? হ্যাঁ, কথাটা বলেই মাথাটা ধরে দিল এক টান আর ঠোঁট জোড়া আমার ঠোঁটে মিশিয়ে দিল। কিন্তু আমি কোনো সাড়া দিচ্ছি না দেখে ছেড়ে দিয়ে বলতে লাগলো, সাব্বির, আমার কিন্তু এখন রাগ উঠে যাচ্ছে। ধ্যাৎ। বলেই আমাকে ছেড়ে দিয়ে উঠে গিয়ে নিজের চেয়ারে গিয়ে বসে পড়লো আর রাগে ফুঁসতে লাগলো। এই রে একটু বেশি করে ফেলে। আমি উঠে গিয়ে আরেকটা চেয়ার টেনে বসে পড়লাম আর পরিটাকে আমার দিকে ঘুরিয়ে দিলাম। আর তখন বলতে লাগলো, এখানে আসছিস কেন? তোর না অনেক কাজ পড়ে আছে? যা গিয়ে তোর কাজ কর, যা বলছি। আমি কানে ধরে বললাম, সরি ম্যাম, আপনার যত সময় আমাকে আদর করতে মন চাই করুন, আমি আর বাধা দিব না। তখনই মুবাশিরা হেসে দিয়ে বলতে লাগলো, শয়তান ছ্যামড়া, আমার কান ধরেছিস কেন? আমি আর কিছু না বলে পরিটার হাত ধরে একটানে আমার কোলে নিয়ে আসলাম আর শক্ত করে জড়িয়ে ধরলাম। মুবাশিরা আমার বুকে কিল ঘুষি মারতে মারতে বলতে লাগলো, ছাড় শয়তান, এখন ভালোবাসা উতলায় উঠছে না? তখন তো পটকা মাছের মতো ফুলেছিলি। আমি আর মুবাশিরাকে কথা বলতে না দিয়ে ওর শাড়ির ভিতর হাত দিয়ে পেটে স্লাইড করতে লাগলাম। সাথে ওর নড়াচড়া বন্ধ হয়ে গেল আর চোখ বুজে নিল। আমার ছোঁয়া পেয়ে পরিটা কেঁপে কেঁপে উঠছিল। হঠাৎই আমার কলার ধরে টান দিয়ে ঠোঁট জোড়া এক করে দিল। কত সময় ছিলাম মনে নাই, হঠাৎ মোবাইলের চিৎকার শুনতে পেলাম। আমার মনে চাচ্ছে এখন এই ফোনটাকে আছাড় মেরে হাত পা ভেঙে হসপিটালে পাঠিয়ে দেয়। এমন সময় কেউ কল দেয়? পরি, কল আমার আসে নাই, কল আসছে তোমার। দেখো টেবিলের উপর ফোনটা কিভাবে কান্না করছে। তখনই মুবাশিরা টেবিলের উপর থেকে ফোনটা নিয়ে বলতে লাগলো, কিরে মোটু, এই অসময়ে কল দিলি? কিছু কি হয়েছে তোর? আরে না রে দোস্ত, কিছুই হয় নাই। তোদের খোঁজ খবর নেওয়ার জন্য ফোন করা। আচ্ছা, দুলাভাই কি এখনো তোর উপর রাগ করে আছে? না রে মোটু, সব ঠিকঠাকই আছে। আর আমার উপর রাগ করবে? অসম্ভব। রাগ করলে তো টিকিট কেটে উপরে পাঠিয়ে দিতাম। আচ্ছা দোস্ত, তুই এখন কোথায়? আর এমন দাঁতে দাঁত চেপে কথা বলছিস কেন? আমি কি তোকে ডিস্টার্ব করলাম ফোন দিয়ে? শালা মোটুর বাচ্চা, আমি এখন তোর দুলাভাইয়ের লগে রোম্যান্স করছি আর তুই ফোন দিয়ে সব ডিসমিস করে দিলি। ফোন কাট, পরে কথা বলবো। বেটা মোটুরে কি ধমকটাই না দিল। লাউড স্পিকারে দেওয়ায় আমি মোটুর কথা শুনে বেটাকে আমিও গালি দিচ্ছিলাম। হয়েছে ম্যাম, আপনি এখন একটু শান্ত হন, একটু পানি খেয়ে মিটিংয়ের জন্য প্রিপারেশন নেন। আর রোমান্স বাসায় গিয়ে ইচ্ছামতো করিয়েন। বলেই পরিটাকে আমায় কোল থেকে নামিয়ে দাঁড় করিয়ে ওর চেয়ারে বসিয়ে দিলাম। পাগলিটা পরে আর কিছু না বলে কাজে মন দেয় আর আমিও কাজে মন দেই। দুজন একসাথে লাঞ্চ করে ফাইলগুলো ঠিকঠাক করে মিটিং রুমের দিকে পা বাড়ালাম। মুবাশিরা আমাকে বারবার বলছে আমি যেন গুছিয়ে কথা বলি, আরও নানান রকম উপদেশ দিচ্ছে। ডিলটা যেন হাতছাড়া না হয়ে যায়, কিন্তু কাদের সাথে ডিল হবে আমি তা এখনও জানি না। মিটিং রুমে প্রবেশ করে যে যার আসনে গিয়ে বসলাম। এ কি, আমি সামনে কাকে দেখতে পাচ্ছি? আরে ভাই, সামনে আমার বাবাকে দেখতে পাচ্ছি। তার মানে ডিলটা আমাদের কোম্পানির সাথে। মুবাশিরা প্রজেক্টের বিষয়ে খুঁটিনাটি বুঝিয়ে আমাকে দাঁড় করিয়ে দিল। এতক্ষণ বাবা আমাকে না দেখলেও এখন ঠিকই দেখে ফেলল আর সাথে সাথে দাঁড়িয়ে বলে উঠল, সাব্বির বাবা, তুমি এখানে? আমি তোমাকে পুরো বাংলাদেশ খুঁজে বেড়াচ্ছি। বাবা চলো বাসায়, তোমাকে ওই ছোট মেয়েটার সাথে বিয়ে দেব না। সবাই তো আর আমার আর বাবার দিকে অবাক নয়নে তাকিয়ে আছে। আর মুবাশিরা তো পুরাই বরফের মতো জমে গিয়েছে। বাবা যখন বুঝলো যে এখানে অনেক মানুষ আছে, তখন আবার বলে উঠল, সরি, মিটিং এখানেই শেষ, আর ডিলটা আপনারাই পাচ্ছেন। আর আপনারা সবাই প্লিজ বাইরে চলে যান, শুধু সাব্বির সাহেব বাদে। আমি ওই স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছি। একে একে সবাই বাইরে যাওয়ার মুবাশিরা বাবাকে উদ্দেশ্য করে বলল, স্যার, আপনি কি সাব্বিরকে চেনেন? আরে চিনবো না মানে? সাব্বির আমার একমাত্র ছেলে। আমার সাথে রাগ করে বাসা থেকে চলে গিয়েছে। আমি পুরো বাংলাদেশ খুঁজেও পেলাম না, আর এখানে সে চাকরি নিয়ে কাজ করছে। মুবাশিরা
হঠাৎ করে বাবাকে সালাম করলো, আর বাবা মুবাশিরার কাণ্ড দেখে অবাক হয়ে গেল। আর মুবাশিরাকে বলতে লাগলো, আরে আরে কি করছো তুমি মা? আমাকে সালাম করছো কেন? মুবাশিরা কথাগুলো বলেই এক দৌড়ে চলে গেল। এটা কি হলো? আমাকে ফাঁসিয়ে দিয়ে সে পগার পার হয়ে গেল। তখন বাবা আমাকে জিজ্ঞেস করলো, কি বলে গেল মেয়েটা? যাই হোক সাব্বির, মেয়েটা কে? মানে বাবা, কি মানে করছো? বলো মেয়েটা কে? কেমনটা লাগে আমাকে ফাঁসিয়ে দিয়ে এখন সে উধাও? কি হলো সাব্বির, চুপ করে আছো কেন? বলো মেয়েটা কে? আসলে বাবা, আমরা বিয়ে করে ফেলেছি। মেয়েটা তোমার বাড়ির বউ। কথাগুলো শোনার পর বাবা কিছু সময় চুপ থেকে বলে উঠল, 2 দিনের মধ্যে বৌমা আর তোমাকে যেন বাড়িতে দেখতে পাই। জাস্ট 2 দিন। যা বাবা। আমার আর কোনো কথাই শুনলো না, হন করে চলে গেল। আমি পাশ থেকে পানির বোতলটা নিয়ে ঢকঢক করে পুরো 250 মিলি সাবার করে দিলাম। ও মা! মিটিং রুম থেকে বাইরে এসে অবাক না হয়ে আর পারলাম না, কারণ মুবাশিরার বাবা আর আমার বাবা দুজনের সাথে কথা বলছে। তাই আমি আর সেখানে গেলাম না। মিটিং রুমের দরজার সামনেই দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কাণ্ড কারখানা দেখতে লাগলাম। তখনই মুবাশিরা ট্রেতে করে 2 মগ কফি নিয়ে আসলো। শ্বশুর মশাইয়ের বাবাকে নিজ হাতে কফি সার্ভ করলো, আর ভদ্রমের মতো বাবার পাশে দাঁড়িয়ে রইল। তখন বাবা মুবাশিরাকে তার পাশে বসিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। তাদের মাঝে কি কথা হচ্ছে তা আমি শুনতে পাচ্ছি না, তাই আমাদেরকেও বলতে পারছি না। এইদিকে মহারানী দেখি লজ্জায় লাল হয়ে মাথা নিচু করে বসে আছে। তখন আমার মাথায়ও একটা শয়তানি বুদ্ধি আসলো। আমি আমার ফোনটা বের করে একটা মেসেজ দিলাম, কি মহারানী বাবার সামনে তো লজ্জায় লাল নীল হচ্ছ, আর আমার সামনে আসলে তো। তখনই মুবাশিরার ফোনে টুং করে শব্দ হলো, আর এদিক ওদিক তাকিয়ে আমাকে দেখে টুপ করে চোখ মেরে দিল। কি মেরে বাবা, আমার সামনে একটু লজ্জা পাই না। তখনই আমার ফোনটাও টুং করে বেজে উঠল। তাকিয়ে দেখি পরীটা মেসেজ দিয়েছে, আর মেসেজে লেখা আছে, বাসায় যাই, রাতে তোমায় মজা দেখাবো। এটা কি হলো? উল্টো আমি ফেঁসে গেলাম। তখন দেখি বাবা আর শ্বশুর মশাই কোলাকুলি করছে, আর মুবাশিরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আর বাবা কোলাকুলি করে শ্বশুর মশাইয়ের সাথে হাত মিলিয়ে এদিক ওদিক চাওয়াচাই করতে লাগলো। তখনই মুবাশিরার বাবাকে যেন বলে আমার দিকে দৌড়ে আসতে লাগলো, আর আমার সামনে এসেই বলা শুরু করলো, চলো বাবা, তোমাকে ডাকছেন, কি যেন বলবে। আমি শুকনো একটা ঢোক গিলে সামনের দিকে যেতে লাগলাম। বাবার সামনে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইলাম। তখন বাবা গম্ভীর কণ্ঠে বলতে লাগলো, রেডি থেকো, পরশু তোমাকে আর মুবাশিরাকে নিতে আসা হবে। একা যাওয়ার দরকার নেই, আমি এখন আসি, অনেক কাজ বাকি আছে আমার এখনো। কথাগুলো বলেই হন করে বেরিয়ে গেল অফিস থেকে। তখন শ্বশুর মশাই বলতে লাগলো, আরে ছেলে দেখি ভয় পাচ্ছে। ভয় পাওয়ার কি আছে? এখানে যাও, বাসায় যাও, দুজনে ফ্রেশ হয়ে সব কিছুর প্ল্যানিং করো। আমাকে কিছু বলতে না দিয়ে মুবাশিরা আমার হাত ধরে টানতে টানতে নিয়ে আসতে লাগলো, আর শ্বশুর মশাইকে বলতে লাগলো, আচ্ছা বাবা, তুমি এই দিকটা দেখো, আর সবাইকে ইনভাইট করে তাড়াতাড়ি চলে আসো বাসায়। গাড়িতে উঠে মুবাশিরা ড্রাইভ করতে লাগলো, আর আমি গাল ফুলিয়ে বসে রইলাম। মুবাশিরা অনেক কিছু জিজ্ঞাসা করছে, বাট আমি কোনো কিছুরই উত্তর দিচ্ছি না দেখে মুবাশিরা এক পাশে গাড়ি সাইড করলো, আর বলতে লাগলো, এই বাদর ছেলে, কি হয়েছে? কথা বলছো না কেন? মনে হচ্ছে অনেক রেগে আছো। আমি তাও কোনো কথা না বলে চুপচাপ বসে রইলাম। এবার মুবাশিরা বেশ রেগে গিয়ে বলতে লাগলো,
কথা না বললে কিন্তু তোকে এক্ষুনি খুন করে ফেলবো। আমি কিন্তু এখন অনেক রেগে আছি, পরে উল্টোপাল্টা কিছু করে ফেলবো, এই বলে দিলাম। আমি পাগলিটার দিকে আর চোখে তাকিয়ে দেখি রাগে একদম লাল হয়ে গিয়েছে, পুরাই টমেটোর মতো। আমি ফিক করে হেসে দিলাম। আমার এমন হাসি দেখে পরিটা বোকা বনে গেল। কি হলো? তুমি না এই রেগে কথাই বলছিলে, এখন আবার এমন করে হাসছো কেন? আরে এসব করেছি তো তোমাকে রাগানোর জন্য, কারণ রাগলে তোমাকে আরো বেশি সুন্দর লাগে। তবে রে ফাজিল ছেলে, তোর আজকে খবরই আছে। জানিস আমি কত ভয় পেয়ে গেছিলাম, মনে করেছিলাম তুই আমার উপরে রেগে গিয়ে কথাই বলছিস না। যদি আমাকে ছেড়ে চলে যাস আর কোনো সময় এমন করবি না, আমার সাথে এক মুহূর্তের জন্য কথা বলা বন্ধ করবি না। তুই আমার সাথে কথা না বললে আমি মরে যেতে চাই। তুই বুঝিস না কেন? হ্যাঁ, আমাকে তুই বুঝবি, বল। পাগলিটা আমার বুকে আস্তে আস্তে কিল ঘুষি মেরে আর সাথে সাথে কান্না করতে করতে কথা বলছিল। এখনো কান্না থামায়নি, তাই আর উপায় না পেয়ে এক টান দিয়ে আমার বুকের মাঝে নিয়ে চার ঠোঁট এক করে দিলাম। সাথে সাথে সব ঠান্ডা হয়ে গেল। জানি পইটাকে ঠান্ডা করতে হলে এটাই করা লাগবে। কিছু সময় পর ছেড়ে দিলাম আর দেখি মহারানী লজ্জা পাচ্ছে। লজ্জা পেয়ে কথা বলা বন্ধ করে দিয়ে মাথা নিচু করে বসে আছে। এই প্রথম আমার কাছে এমন লজ্জা পাচ্ছে পরিটা। এখন মনে হচ্ছে পৃথিবীর সকল সৌন্দর্য পরিটাকে ঘিরে ধরেছে। আমি তো চোখ সরাতেই পারছি না। হঠাৎ করে মুবাশিরা আমাকে জড়িয়ে ধরে আমার বুকে মুখ লুকালো আর বলতে লাগলো, যা শয়তান পোলা, দেখছে যে আমি লজ্জা পাচ্ছি তাও কেমন করে তাকিয়ে থাকে, মনে হচ্ছে এক্ষুনি মাটির নিচে চলে যাই। তা হঠাৎ এমন লজ্জা পাচ্ছ যে? কই আগে তো লজ্জা পাওনি? জানি না দুষ্টু পোলা কোথাকার, গাড়ি চালাও, আমি এখন আর ড্রাইভ করতে পারবো না। আমি ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করে বাসায় চলে আসলাম। আর পুরো রাস্তায় পরিটা আমার বুকে মুখ গুজে বসেছিল। লজ্জায় ঠিকমতো কথাও বলে নাই। বাসার সামনে গাড়ি থামাতে গেট খুলে দৌড় দিয়ে চলে গেল। ওর লজ্জা পেতে দেখে আমার চরম পর্যায়ে হাসি পাচ্ছিল। অনেক কষ্টে হাসি থামিয়ে বাড়ির ভিতর চলে গেলাম। আর তখনই বাসার ভিতর গিয়ে দেখি শাশুড়ি আম্মা কার সাথে যেন মোবাইলে হেসে হেসে কথা বলছে। আমাকে তাড়াতাড়ি করে বলতে লাগলো, আচ্ছা চলে এসেছে, এখন রাখি। 2 দিন পর তো দেখাই হবে, পরের বার আবার সন্দেহ করতে পারে। কথাগুলো বলেই কলটা কেটে দিল আর আমাকে বলতে লাগলো, আরে সাব্বির, বাবা যাও, তাড়াতাড়ি রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিচ্ছি। জি আম্মা, যাচ্ছি। পরে রুমে এসে দেখি ওয়াশরুম অলরেডি বুক হয়ে আছে, মানে মুবাশিরা ফ্রেশ হতে গেছে। তাই আমি খাটের উপর ধপাস করে বসে পড়লাম আর মোবাইল গুতাগুতি করতে লাগলাম। কিছু সময় পর মহারানী বের হলো আর আমার দিকে টাওয়েলটা ছুঁড়ে মারলো আর ভাব নিয়ে বলতে লাগলো, হ্যাঁ মিস্টার পিচ্চি সাব্বির ওরফে জুনিয়র বর, যাও এক্ষুনি ফ্রেশ হয়ে আসো, আমি নিচে যাচ্ছি খাবার রেডি করতে। খেয়ে দিয়ে অনেক কিছুর প্ল্যান করতে হবে, তোমার হাতে 15 মিনিট সময় আছে, তার মধ্যে তোমাকে যেন খাবার টেবিলে পাই। কথাগুলো বলেই মুখ ভেঙচি দিয়ে দিল তোর। আমি ওর কথা শুনে ভেবাচেকা খেয়ে গেলাম। কি হলো এটা? ও সব ভাবাভাবি বাদ দিয়ে ওয়াশরুমে ঢুকে গেলাম। ঝর্ণা ছেড়ে দিলাম। আহ কি শান্তি। ফ্রেশ হয়ে শুধু টাওয়েল পরে বের হলাম, কারণ আমি কিছুই নিয়ে যাইনি ফ্রেশ হতে। বের হয়ে আগে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দিলাম, কারণ কখন কে চলে আসে বলা যায় না। দরজাটা লাগিয়ে পিছনে ফিরতেই দেখি মহারানী শাড়ির আঁচল কোমরে গুজে আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। হঠাৎ করে বলে উঠল, কি মহাশয়, দরজা লাগালেন কেন? আমি যেন না আসতে পারি, তাই না? কই না তো, এমনি লাগালাম, হি হি হি। এমনি নাকি? আমি ভালো করেই জানি আমার জন্যই দরজা লাগিয়েছো। বের হও বলছি। লজ্জা করছে না তোমার? আমার তো লজ্জা করছে। যাও, আমি জামা কাপড় পরে আসছি। কেন লজ্জা করবে? আমি তো আমার বরকে দেখেছি, অন্য কাউকে তো আর দেখছি না।
এইদিকে আমি ওর দিকে তাকিয়ে দেখি বইটা বেশ লজ্জা পাচ্ছে, লজ্জায় মুখটা একদম লাল হয়ে গেছে। তারপরও আমার সাথে জোর করে ঝগড়া করছে, কি মেয়েরে বাবা। তাই একটু ভাবলাম ফাইজলামি করি। আমি ধীরে ধীরে মুবাশিরার দিকে এগোতে লাগলাম। এইটা কি হলো, মনে করেছিলাম ভয় পাবে আর পিছিয়ে যাবে, কিন্তু না, ঠায় দাঁড়িয়ে আছে আর আমার দিকে তাকিয়ে আছে। আমি পরিটার একদম কাছে চলে আসছি, আমার মুখটা ওর মুখের সামনে নিয়ে যেতে লাগলাম। তখনই মুবাশিরা চোখ বন্ধ করে ফেললো, ওর ঠোঁট জোড়া কাঁপছে। আমি কিছু সময় ওর দিকে তাকিয়ে থেকে মুচকি একটা হাসি দিয়ে পাশ কাটিয়ে জামা কাপড় পরতে লাগলাম। আর ওইদিকে মহারানী ঠায় দাঁড়িয়েই আছে। আমি কিছু করছি না দেখে আস্তে আস্তে চোখ খুললো আর আমাকে সামনে পেল না, পিছনে তাকিয়ে দেখে আমি শার্ট প্যান্ট পরে দাঁড়িয়ে আছি। তখন মহারানী রাগী কণ্ঠে বলতে লাগলো, এটা কি হলো? কই কিছুই তো হয়নি, তবে রাতে কিছু একটা হতে পারে, বলেই একটা চোখ টিপ মেরে দিলাম। এখন তো কিছু একটা হতে চলছিল, কিন্তু হলো না কেন? ওটা রাতের জন্য রেখে দিয়েছি, সব রাতেই হবে। এখন আমার অনেক ক্ষুধা পেয়েছে, পেটের মধ্যে হরতাল শুরু হয়ে গেছে। আর কিছু সময় এভাবে থাকলে মনে হয় বোম ব্লাস্ট হয়ে যাবে। কথাগুলো বলেই দরজাটা খুলে বের হয়ে গেলাম। আর মহারানী তো আমারে গালি দিয়ে 14 গোষ্ঠী উদ্ধার করছে। শালা শয়তান পোলা, এইভাবে ধোকা দিয়ে গেল। কিসটা করলে কি এমন হতো? না না, কিস করে নাই, ভালোই করছে। পরে আবার ওর সামনে যেতে লজ্জায় মরেই যেতাম। আমি কিস করলে তো কোনো লজ্জা লাগে না, আর বেটা খারুসটা কিস করলে রাজ্যের লজ্জা আমায় ঘিরে ধরে। থাক, এখন থেকে আমি কিস করব পিচ্চিটাকে, ওকে আর কিস করতে দিব না, তাহলে আর লজ্জায় পড়তে হবে না। যাই, আমারও অনেক ক্ষুধা লাগছে। আমি খাবার টেবিলে বসে বসে খাচ্ছি আর শাশুড়ি আম্মা আমাকে এটা রেখে ওটা দিচ্ছে। বা এমনভাবে খেতে থাকলে 10 দিনের মধ্যে ইয়া বড় ভুঁড়ি হয়ে যাবে। তখনই দেখি মুবাশিরা আমার পাশে চেয়ার টেনে বসলো আর শাশুড়ি আম্মাকে বলতে লাগলো, মাম্মি খাবার দাও তো, অনেক ক্ষুধা লাগছে। নিজে নিয়ে খা। এটা কি হলো আম্মু? তুমি তো আমার জামাইকে বেশ বেড়ে 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 খাওয়াচ্ছ, আর আমাকে বলছো নিজে নিয়ে খেতে। ব্যাপারটা কি বলো তো? ওরা মা মেয়ে তো তুমুল ঝগড়া শুরু করে দিয়েছে আর আমি মুখ টিপে হাসছি আর চুপচাপ খেয়ে যাচ্ছি। আমি খাওয়া দাওয়া শেষ করে সোফায় বসে পড়লাম। কিছু সময় আগেই শাশুড়ি মা মুবাশিরার সাথে ঝগড়া করে চলে গেছেন, আর এদিকে মহারানী রাগ করে গাল ফুলিয়ে বসে আছেন। খাবার নাড়াচাড়া করছে কিন্তু খাচ্ছে না, কিছু একটা ভাবছে হয়তো। তাই আমি বসা থেকে উঠে গিয়ে প্লেটটা টান দিয়ে নিয়ে নিলাম। মুবাশিরা কিছু একটা বলবে তার আগেই আমি ওর মুখে খাবার দিয়ে দিলাম। মুবাশিরা আমার এমন কাণ্ডে খাবার মুখে রেখে আমার দিকে তাকিয়ে আছে। তখন আমি ইশারায় খেতে বললাম, সেও ভদ্রমের মতো খাবার খেয়ে নিল। তারপর আবার কিছু একটা বলতে যাবে, তখনই আরেক লোকমা ওর মুখের মধ্যে দিয়ে দিলাম। এইরকম করে সবটুকু খাবার আমি পরিটাকে খাইয়ে দিলাম, একটা কথা বলারও সুযোগ দেইনি। যখন খাওয়ানো শেষ হলো তখন আমাকে বলতে লাগলো, কি ব্যাপার, হঠাৎ করে বউয়ের উপর এত দরদ যে? আমিও চোখ মেরে বললাম, বউটা তো আমারই, খেয়াল তো আমাকেই রাখতে হবে, এই আর কি। খাওয়া দাওয়ার পর্ব খতম করে রুমে চলে আসলাম। আর মহারানী রুমে এসেই মন খারাপ করে চুপ করে বসে আছে। অন্য সময় হলে হয়তো রোমান্টিক অত্যাচার করতো, আর না হলে গল্পের ঝুড়ি নিয়ে বসতো, কিন্তু এখন একদম চুপ মেরে বসে আছে। ওর এমন চুপ থাকাটা আমার ভালো লাগছে না, তাই আমি ওর বাহু ধরে আমার দিকে ফিরালাম। বইটা আমার চোখের দিকে তাকালো আর আমিও তাকালাম আর বললাম, তা রানী সাহেবা, আপনার মনটা খারাপ কেন জানতে পারি? হঠাৎই বইটা বিদ্যুৎ গতিতে আমাকে জড়িয়ে ধরে হাউ মাউ করে কান্না করে দিল। আমিও ওর এমন কাণ্ডে তাজ্জব বনে গেলাম। আমি পরিটাকে পরম যত্নে জড়িয়ে ধরে বললাম, আরে এই পরি, কি হলো, কান্না করছো কেন? কি হলো? আমাকে কেউ... এইটুকুতে হেঁচকি উঠিয়ে ফেলেছে, কান্না করে হেঁচকির কারণে কথা বলতে পারছে না। আরে বাবা, কি হলো তোমার, হঠাৎ কান্না করছো কেন?
তুমি যদি কান্না করো তাহলে কিন্তু আমি এখনই চলে যাব। তুমি আমাকে ভালোবাসো না, কেউ আমাকে আর ভালোবাসে না। সবাই এখন শুধু এখন তোমাকেই ভালোবাসে। তখন আম্মু আমাকে কত কথা শোনালো তোমার জন্য। ভাবা যায় এই মেয়ে কতটা বোকা। তখন তো শাশুড়ি মা মজা করে একটু ঝগড়া করেছে, আর এই পাগলিটা সেটা সিরিয়াস ধরে নিয়েছে। এই মেয়েটাকে তো ভবিষ্যতে কিছু বলাও যাবে না। মজা করে কিছু একটা বলবো, সে তো মুখ গোমড়া করে বসে থাকবে আর ভ্যা ভ্যা করে কান্না করে দিবে। এখনো কান্না করেই যাচ্ছে, আর আমার বুকে নাকের পানি চোখের পানি মুছে একাকার করে দিচ্ছে। হঠাৎই দেখি কান্না অফ হয়ে গেল, কিন্তু হেঁচকি থামেনি। বুক থেকে পরিটার মাথার উপরে উঠিয়ে দেখি সে ঘুমিয়ে পড়েছে। আমি আস্তে করে পাগলিটাকে বালিশে শুইয়ে দিলাম, আর আমিও পাশে শুয়ে মহারানীর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। হঠাৎ করে মুবাশিরা বালিশ থেকে মাথা উঠিয়ে আমার বুকে মাথা রেখে শুয়ে পড়ল। এটা পুরাতন কিছু না, বিয়ের পর থেকে পাগলিটা আমার বুকেই ঘুমায়। বিয়ের পরে কোনোদিনও রাতে ঘুমানোর সময় আমি বেডে দুইটা বালিশ দেখি নাই, সবসময় একটা বালিশ পেয়েছি। আমি বালিশে শুলে পরিটা আমার বুকে মাথা রেখে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে শুবে। তাছাড়া নাকি তার ঘুমই ভালো হয় না নাকি। আমিও মুচকে একটা হাসি দিয়ে আমার প্রিয়সীকে জড়িয়ে ধরে ঘুমের রাজ্যে পাড়ি জমালাম। এক ঘুমে সন্ধ্যা লাগিয়ে ফেলেছি। আমার ঘুম আগে ভেঙে গেছে। খেয়াল করলাম পরিটা এখনো আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে। আমি পরিটার মুখপানে চেয়ে আছি, চোখ ফেরাতে পারছি না। ঘুমন্ত এই পরিটাকে অধিক থেকে অধিক পরিমাণে সুন্দর লাগছে। ওর মুখের সামনে কিছু বাচ্চা বাচ্চা চুল খেলা করছে। এটা আমার সহ্য হলো না, তাই আমি হাত দিয়ে বাচ্চা চুলগুলোকে ওর কানে গুজে দিলাম। আর তখনই পরিটা কেঁপে উঠল। ঘুমাতে দাও তো, এভাবে সুরসুরি দিচ্ছ কেন? বাজে কয়টা খেয়াল আছে আপনার মহারানী? ওঠেন, আর ঘুমাতে হবে না। না, আর একটু ঘুমাবো। আর তুমিও চুপচাপ শুয়ে থাকো, একদম নড়াচড়া করবা না বলে দিলাম। যা, কি হলো এটা? পাগড়িটা তো আরামসে ঘুমাচ্ছে, কি আর করার, ঘুমাক। আর আমি আমার প্রিয়সীকে দেখি আল্লাহ হয়তো নিজ হাতে আমার জন্য এই মেয়েটাকে তৈরি করেছেন। আমি তার মুখের দিকে তাকিয়ে সারা জীবন কাটিয়ে দিতে পারবো। তার এই চেহারাতে অনেক অনেক মায়া, আর একটি ছেলেকে ঘায়েল করার জন্য এই মায়াটুকুই যথেষ্ট, যা আমার এই পাগড়িটার মধ্যে আছে। এই পরি ওঠো, আর ঘুমাতে হবে না। উঠো বলছি। তখনই মুবাশিরা চোখ খুলে আমার দিকে কিছু সময় তাকিয়ে থেকে হঠাৎই আমার ঠোঁটে তার একটা আঙুল দিয়ে বলতে লাগলো, খুশ। আর একটা কথা বলবা না, চুপ, একদম চুপ। এর আবার কি হলো? হঠাৎই রোমান্টিক মুডে চলে আসলো। ভাবসাব তো খারাপ দেখছি। আমি কাঁপা কাঁপা গলায় বলতে লাগলাম, এই এখন একদম দুষ্টামি করবা না কিন্তু। এবার আমার গালে আঙুল দিয়ে স্লাইড করে বলতে লাগলো, খুশ, চুপ। আমার এখন আদর আদর পাচ্ছে, আমি এখন তোমায় আদর করব। মুবাশিরা কথাটা একদম নেশালোভাবে বলল, না, এখন আর আদর করা লাগবে না। না, আমি এক্ষুনি আদর করব, আর তুমিও করবে। আর কোনো কথা শুনতে চাই না। ভারী বিপদে পড়ে গেলাম। এই মেয়েটার মাঝে মধ্যে কি যে হয়, হঠাৎ করেই রোমান্টিক অত্যাচার শুরু করে দেয়। এইভাবে যদি অত্যাচার করে তাহলে তো নিজেকে সামলানোই দেয়। হঠাৎ করেই পাগলিটা আমার মাথার পিছনে হাত দিয়ে এক টান দিয়ে তার মুখের সামনে আমার মুখ নিয়ে আসলো, আর ফিসফিস করে বলতে লাগলো, তোমাকে অনেক ভালোবাসি, আর জীবনের থেকেও বেশি ভালোবাসি। ওর গরম নিঃশ্বাস আমার মুখে পড়ছে, আর নিজেকে সামলে রাখতে পারলাম না। পাগলিটাকে এক টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নিলাম, আর ওর কানের কাছে মুখ নিয়ে বলতে লাগলাম, আমাকে এত ভালোবাসো কেন? আমার মধ্যে কি এমন আছে যে যা দেখে আমাকে এইরকম পাগলের মতো ভালোবাসো? জানি না, তবে এতটুকুই বলবো, আমি আমার পিচ্চিটাকে অনেক 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 ভালোবাসি। আমিও এই সিনিয়র পরিটাকে অনেক বেশি ভালোবাসি। এবার পরিটা একটু বেশি লজ্জা পেয়ে গেল।
তাই উল্টো দিকে ঘুরে একটু দূরে গিয়ে শুয়ে পড়ল। আমিও পাগলিটার শাড়ির ভিতরে হাত দিয়ে স্লিম পেট ধরে নিজের কাছে টেনে আনলাম। তখনই মুবাশিরা কেঁপে উঠল। যা ফাজিল পোলা কোথাকার, তোমার সাহস বেড়ে গেছে তাই না? পারমিশন ছাড়াই যেখানে সেখানে হাত দাও। যাবো বাবা, এখন সব দোষ তো আমার হয়ে গেল বুঝি। নিজেই তো আগে রোমান্টিক অত্যাচার শুরু করলো, আর তোমার এই রোমান্টিক অত্যাচার যখন শুরু করে তখন নিজেকে সামলানোই মুশকিল হয়ে পড়ে। থাক তাহলে আর কি করার, সরো উঠতে দাও, আমি বাহিরে যাব। যখনই বেড থেকে উঠে যাব তখনই মুবাশিরা হ্যাচকা টান দিয়ে ওর গায়ের উপর ফেলে দিল আর বলতে লাগলো, কোথায় যাও? হ্যাঁ, একদম ওঠার চেষ্টা করবা না। আর এখন আমাকে অনেক আদর করবা। আমি কোনো এক মায়াবতী পারমিশন ছাড়া তাকে ছুবো না প্রতিজ্ঞা করেছি, তাই এখন আদর বা রোম্যান্স করার কোনো মুড নাই। হুশ, কোনো কথা নাই, আমি তো জাস্ট মজা করছিলাম। আর তোমার সম্পূর্ণ অধিকার আছে, আমার উপর কোনো পারমিশন লাগবে না। এইভাবেই দুষ্টুমি ফাইজলামির মধ্য দিয়ে 2টা দিন কেটে গেল। ঘুম থেকে সকালে উঠে নিচে গিয়ে তো বড় ধরনের একটা শক খেলাম, কারণ পুরো বাড়িটা সাজানো হচ্ছে। আবার রুমে চলে আসলাম। মহারানী এখনও নাক ডেকে ঘুমাচ্ছে। আমি গিয়ে ওর চুল দিয়ে ওর কানে সুরসুরি দিতে লাগলাম। তখন মহারানী ঘুম ঘুম কণ্ঠে বলতে লাগলো, সাব্বির, কি করছো সকাল সকাল? হ্যাঁ, একটু তো ঘুমাতে দাও তো, কোনো রকম দুষ্টুমি করবা না। আর তুমি এত সকালে উঠতে গেলে কেন? আমার পাশে এখন শুয়ে পড়ো। এ বলে কি এখন বাজে 9টা, আর সে বলছে সকাল। বাজে কয়টা আপনার খেয়াল আছে সেই দিকে মহারানী? ওঠো বলছে, কি ভাববে সবাই? কয়টা বাজে আর কে কি ভাবলো সেটা আমার দেখার বিষয় না, বুঝলে? লক্ষ্মী ছেলের মতো আমার পাশে শুয়ে আমাকে জড়িয়ে ধরে থাকো তো। রাতে যে এতগুলো আদর করলাম তাতেও তোমার হয় নাই? যা শয়তান পোলা, এগুলো আবার বলতে হয়? লজ্জা করে না তোমার? যেভাবে রোমান্টিক অত্যাচার করো, কই তখন তো তুমি লজ্জা পাও না। এখন গুড গার্লের মতো উঠে পড়ো, অলরেডি 9টা বাজে। কি এত বেলা হয়ে গেছে? আর তুমি কিন্তু বেশি পেকে গেছো। আর শোনো, আমি কিন্তু তোমার বড়, আর জানো না বড়দের কথা মেনে চলতে হয়। আমি যা বলবো তুমি তাই করবা, বুঝছো আমার পিচ্চিটা? আমি আর কিছু বললাম না। পাগলিটার কথা শুনে পুরাই ভেবাচেকা খেয়ে গেছি। ওর দিকে এক ধ্যানে তাকিয়েছিলাম, কখন যে পাশ কাটিয়ে চলে গেছে টেরি পাইনি। ধ্যান ভাঙলো গাড়ির হর্নের শব্দে। মনে হলো বাড়িতে অনেকগুলো গাড়ি ঢুকলো, তাই বেলকনিতে চলে গেলাম দেখার জন্য যে কারা এই সকাল সকাল আসলো। গাড়ি থেকে যারা নামলো তাদের দেখে তো আমার অলরেডি হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। বাড়িতে মোট 5টা গাড়ি ঢুকেছে। প্রথমটাতে বাবা মা আর চাচা চাচি বের হলো, আর পরের গাড়ি থেকে আমার সব বন্ধুরা বের হলো। তার পরের গুলা থেকে আরো কয়েকজন আত্মীয় স্বজন বের হলো। আমি দৌড়ে নিচে চলে আসলাম আর গিয়ে আম্মুকে শক্ত করে জড়িয়ে ধরলাম। তখন আম্মু কান্না করে দিল আর বলতে লাগলো, কি রে বাবা, তুই মাকে ছাড়া কি করে দূরে দূরে থাকিস? একবারও কি মাকে মনে পড়ে না তোর? সরি মা, ভুল হয়ে গেছে, আর হবে না এরকম, প্লিজ আর কান্না করো না তুমি। ঠিক তখনই কোথা থেকে যেন শাশুড়ি মা এসে আম্মুকে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, কিরে সই, কেমন আছিস? কতদিন পর দেখা তোর সাথে। রে, সই ভালোই আছি, তবে এখন থেকে মাঝে মাঝে আমাদের দেখা হবে। এদের কাহিনীটা আমার মাথায় কিছুই ঢুকছে না, তাই আমি মাথা চুলকাতে চুলকাতে বললাম, মা তোমরা কি পূর্ব পরিচিত নাকি? শুধু পূর্ব পরিচিত না, আমরা দুজন বেস্ট ফ্রেন্ড। আর তোদের এই বিয়ে দেওয়াটাও আমার এই বেস্টের প্ল্যান ছিল। মানে বুঝলাম না। আর বোঝাও লাগবে না, মুবাশিরা মামুনির কাছ থেকে জেনে নিস তাহলেই হবে। এর সাথে মুবাশিরাও জড়িত আছে। যাও, তোমাদের কারোর সাথে কোনো কথাই নাই বলেই সেখান থেকে চলে আসলাম ছাদে। এরা আমার সাথে প্রতারণা করলো, কিছুই বুঝতে পারলাম না। আর মুবাশিরা, তোমার তো খবর আছে, পরে মজা বোঝাবো। ছাদে এসে কোনো লাভ হলো না, কারণ আমার
সবগুলো ফাজিল বন্ধুরা বসে বসে আড্ডা দিচ্ছিল, আর আমাকে দেখা মাত্রই সবগুলো ঘিরে ধরল। ওদের সাথে আড্ডা দিচ্ছিলাম, তখনই নিচ থেকে ডাক পড়ল, তাই সবাই চলে গেলাম। সবাইকে খেতে ডেকেছিল। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে যখনই বন্ধুদের সাথে আড্ডা দিতে যাব, তখনই শ্বশুরমশাই আর বাবা এসে হাত পাঞ্জাবি পাগড়ি ধরিয়ে দিল। আমাদের যেন বড়ের সাথে সাজিয়ে দেওয়া হয়। হঠাৎ করে মুবাশিরার কথা মনে পড়ে গেল। অনেকক্ষণ দেখি না, গেল কই মেয়েটা? তখনই বন্ধু একটা বলে উঠল, মামা এদিক ওদিক তাকিয়ে লাভ নেই, ভাবিকে পার্লারে নিয়ে গেছে সাজাতে, কিছু সময়ের মধ্যে চলে আসবে। তার আগে তোকে সাজিয়ে দেই, চল। আমাকে টেনে রুমে নিয়ে আসলো। ফাজিলগুলা এনেই আমাকে সাজিয়ে দিতে লাগলো। সব ঠিকঠাক, মানে বর সাজা হয়ে গেছে। বন্ধুরা মিলে সেলফি তুললাম। আবার নিচ থেকে ডাক পড়লো যেন বরকে নিয়ে যাই। আমাকে নিয়ে যাওয়া হলো। গিয়ে দেখি মুবাশিরা চলে আসছে। ওকে দেখার পরই নিজে হারিয়ে ফেললাম। মারাত্মক সুন্দরী লাগছে। বুকের বাপাশে ব্যথা অনুভব হলো। হায়, এই মেয়ে তো আমাকে মেরেই ফেলবে। কেমন এত সুন্দরী এলো! ধ্যান ভাঙলো বাবার ধমকে। ওই হাতারাম, এভাবে দাঁড়িয়ে আছিস কেন? বস, এখন বাসায় গিয়ে ইচ্ছে মতো দেখিস। বাবার কথায় সবাই হেসে দিল, আর আমি কিছুটা লজ্জা পেলাম। ধপ করে মুবাশিরার পাশে বসে পড়লাম। আজকে আবারও কাজী সাহেব আসছে আমাদের বিয়ে পড়াতে। বাহ, কি কপাল আমার! 2 বার বিয়ে করলাম আমি। হি 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 হি। সব কিছু ঠিকঠাকভাবেই হয়ে গেল, আর আমি এখন বাসর ঘরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। ভয় হচ্ছে, কারণ এখন বাজে রাত 2টা। শালা হারামি বন্ধুগুলোর কাছ থেকে ছাড়া পাইছি মাত্র, আর এত রাতে বাসর ঘরে ঢুকলে মুবাশিরা নিশ্চয়ই আমাকে আর আস্ত রাখবে না। কি আর করার, বাইরে মশা কামড়াচ্ছে, তাই আপনাদের দেওয়া 1 ইঞ্চি লম্বা সাহস নিয়ে পা টিপে টিপে বাসর ঘরে ঢুকে গেলাম। যে দরজাটা লাগাতে যাব, তখনই মুবাশিরা বাঘিনীর মতো গর্জন দিয়ে বলতে লাগলো, বের হ রুম থেকে। এখন আসছিস কেন? রাতটা শেষ হয়ে গেলেই তো আসতে পারতি। বজ্জাত ছেলে কোথাকার! আর 1 পা সামনে দিবি না, সোজা রুম থেকে বাহির হয়ে যাবি। বাবারে, এর এই রূপ দেখে সেই লেভেলের ভয় পেয়ে গেলাম। তাই ভদ্র ছেলের মতো বাহিরে চলে যেতে লাগলাম। তখনই পিছন থেকে আবার আওয়াজ আসলো, দেখো কাণ্ড, আবার বাহিরে যাচ্ছে। একের তো রাত 2টায় আসছে, আবার ঢ্যাং ঢ্যাং করে বাহিরে যাচ্ছে। এই হাদারাম, কই যাচ্ছিস? আয় বলছি, দরজাটা লাগা। নিজেই বাহিরে যেতে বলে আর বাহিরে গেলেও দোষ। চুপচাপ দরজা লাগিয়ে দাঁড়িয়ে রইলাম। তখনই মুবাশিরা ধমক দিয়ে বলতে লাগলো, কি হলো? ওখানে সং হয়ে দাঁড়িয়ে আছো কেন? কাছে আসো আর আমার ঘোমটা খোলো। যাক বাবা, রাগটা হয়তো কমেছে। তাই আমিও লাফিয়ে লাফিয়ে গিয়ে বেডের উপর বসে আস্তে আস্তে মুবাশিরার ঘোমটা তুলে দিলাম। দেখি মহারানী লজ্জায় লাল হয়ে যাচ্ছে, কিন্তু হঠাৎ করে আমার কলার ধরে বলতে লাগলো, এই বেটা লাল ইঁদুর হাদারাম, কোথায় ছিলি এতক্ষণ? হ্যাঁ, আমি যে তোর জন্য এখানে বসে বসে অপেক্ষা করছি, সেটা কি তুই ভুলে গিয়েছিলি? হ্যাঁ। হঠাৎই ওর এমন রূপ দেখে আবারও ভয় পেয়ে গেলাম, আর কাপা কাপা গলায় বলতে গেলাম, আসলে আর বন্ধুরা আমাকে ছাড়ছিল না, তাই আসতে এত লেট হয়ে গেল। চুপ, একটুও বাজে বকবি না। এখন যা, চুপচাপ সোফায় গিয়ে ঘুমিয়ে পড়। কি আর করার, লক্ষ্মী ছেলে মতো উঠে সোফায় গিয়ে শুয়ে পড়লাম। তখনই মুবাশিরা চিৎকার দিয়ে বলতে লাগলো, ওই তোকে যেতে বলেছি বলে তুই যাবি? হ্যাঁ, লাইট অফ করে বেডে আয়, পাগল একটা। এক দৌড়ে গিয়ে লাইট অফ করে দিয়ে বেডের কাছে চলে আসলাম। আর তখনই মুবাশির আমাকে টান দিয়ে বেডে ফেলে দিল আর আমার উপর চড়ে বসলো। ওর মুখটা আমার মুখের সামনে এনে বলতে লাগলো, ভয় পাইছি তাই জোর করি নাই। হ্যাঁ পাগল, তোমায় সোফায় ঘুমাতে বলছি বলে তুমি সোফায় ঘুমাতে যাবে? হ্যাঁ, একটু জোর খাটাতে পারো না? মুবাশির আমার কথা শুনে ফিক করে হেসে দিল, আর আমি ডিমলেটের আলোতে ওর হাসিটা দেখতে লাগলাম। চেহারায় কি মায়া, আর চোখে তো তাকালে মনে হয় আমি এখনই মরে যাব। এই মেয়ে আমাকে ওর চোখ দিয়ে খুন করে ফেলতে পারবে। আমি ওকে টান দিয়ে ওর ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিলিয়ে দিলাম, আর মুবাশিরা তো আমার স্পর্শতে শুধু কেঁপে কেঁপে উঠছে। আমাদের 2 সিনিয়র জুনিয়রদের জীবন খুব ভালোভাবেই কাটছে। সবসময় দুষ্টু মিষ্টি ঝগড়া চলে আমাদের। তখনই হঠাৎ মনে পড়ে গেল, আমার আম্মু আর মুবাশিরের আম্মু তো বেস্ট ফ্রেন্ড।
আর তারা নাকি আমাকে প্ল্যান করে বিয়ে দিছে মুবাশিরার সাথে। আর আম্মু তো এই ঘটনা মুবাশিরার কাছ থেকে জেনে নিতে বলছে, তাই আমিও চলে গেলাম মুবাশিরার কাছে। পরিটা এখন আম্মুর সাথে আছে, আম্মুকে কাজে সাহায্য করতেছে, তাই আমিও রান্নাঘরের দিকে হাঁটা দিলাম। গিয়ে দেখি বউ আমার আম্মুর সাথে হেসে হেসে কথা বলছে আর কাজ করছে। তাই আমি বলে উঠলাম, বাহ বাহ, 2 মা মেয়ে এত হাসাহাসি কারণটা কি জানতে পারি? তখনই মুবাশিরা হাসতে হাসতে বলল, আর বলিও না, তোমার কথাই বলছিল আম্মু। তুমি নাকি ছোটবেলায় আমাদের বাড়ি থেকে আমার আম্মুর কোলে করে হিসু করে দিছিলা। আম্মু তুমি আমার মান সম্মান এইভাবে পাঞ্চার করতে পারো না। এই হতচ্ছাড়া, গেলি এখান থেকে। যা বলছি তুই আমাদের মা মেয়ের মধ্যে আসছিস কেন? হ্যাঁ, যা এখান থেকে। বউ ছাড়া কি একদণ্ড থাকতে পারিস না? হ্যাঁ, তুমি বুঝলা কেমনে আমি এখানে পরিজনে আসছি? আমি মুবাশিরাকে পরিবারেই ডাকি। এমন সময় আমরাও পার করে আসছে। যখন আমি তোর দাদির সাথে রান্নার কাজে সাহায্য করতাম, তোর মতো তোর বাবাও এসে আমার আশেপাশে খালি ঘুরঘুর করতাম। আম্মুর এমন কথার মাঝে হঠাৎ আব্বু এসে হাজির আর বলতে লাগলো, আহ সাব্বিরের মা, তোমার মুখে কি কিছু আটকায় না? হ্যাঁ, ছেলে মেয়ের সামনে আমার সম্মানটা তুমি ধুলোয় মিশানোর মিশনে নেমে পড়েছো দেখি। মামুনি, তুমি সাব্বিরের সাথে রুমে যাও। পরিটা তো এমন কথা শুনে লজ্জা পাইছে আর আব্বুর কোথায় দিছে একটা দৌড়। ঠিক তখনই আবার বলে উঠলো, কি রে, কি বললাম? যা রুমে যা তাড়াতাড়ি, না হলে তোর মা আরো বকাবকি করবে আর আমার সম্মান লিক করতে থাকবে। আমিও দিলাম একটা দৌড়। আর এখন আম্মুও বাবাকে আচ্ছা মতো ওয়াশিং পাউডার ছাড়ে ধুয়ে ফেলবে। আমি রামে এসে দরজা লাগিয়ে দিলাম। দেখি মহারানী ওয়াশরুম থেকে হাত মুখ ধুয়ে বের হলো আর টাওয়েল নিয়ে মুখ মুছতে লাগলো। আর আমি গিয়ে জড়িয়ে ধরলাম। তা পিচ্ছি, আপনি রান্নাঘরে গেলেন কেন? হ্যাঁ, আমি তো লজ্জায় পড়ে গিয়েছিলাম। আমারে আমি কি জানি নাকি আম্মা ওইসব বলবে? আর যদি জানতাম তাহলে তো যেতামই না। তা কিসের জন্য গিয়েছিলেন আপনি? হুম। আমার মনের মধ্যে কিছুদিন একটা কথা শুধু ঘুরঘুর করছে, সেটা জানার জন্য গিয়েছিলাম। তা সে কথাটা কি বলে ফেলো, আমি বলছি। আমাকে কিডন্যাপ করে বিয়ে করার মানে কি? আর আম্মু বললো এটা নাকি তোমাদের প্ল্যান ছিল, সেটাই জানতে চাই। টপাটপ করে ফেলো। প্রথমত, তোমার আম্মু ও তোমার বাবার দেখা বন্ধুর পিচ্চি মেয়ের সাথে বিয়ে দিতে মত দিয়েছিল তোমাকে। আর সেদিন রাতে তুমি ব্যাগ গোছাচ্ছিলে। সেদিন তোমার আম্মু বুঝতে পারে যে তুমি বাসা থেকে পালাবা, তাই তোমার আম্মু তোমার ব্যাগের মধ্যে একটা গুগল লোকেশন ট্র্যাকার রেখে দিয়েছিল, আর সেটার অ্যাক্সেস আমার ফোনেও ছিল। তোমার আম্মুর ছোট থেকেই আশা ছিল আমাদের বিয়ে দেওয়ার, কিন্তু তোমার বাবা মাঝখানে এসে প্যাচটা লাগায়। তাই তোমার আম্মু আমাকে তোমার ব্যাগে থাকা লোকেশন ট্র্যাকারের পাসওয়ার্ড আমাকে দেয়, আর যার মাধ্যমে আমি তোমাকে খুব তাড়াতাড়ি ধরে ফেলতে পারি আর তোমাকে কিডন্যাপ করে বিয়ে করে ফেলি। আর আমি তো তোমাকে সেই ছোট থেকেই ভালোবাসি। জানো, তোমার ছোটবেলার সব ছবি আমার কাছে আছে। তোমার আম্মু আমার আম্মুর ফোনে পাঠাতো, সেগুলো আমি চুরি করে আমার ফোনে নিয়ে নিতাম। আর যখন তুমি লন্ডন থেকে বাড়ি আসলা, তখন তোমার আম্মু তোমার ছবি পাঠায়, আর আমি তোমার ছবি দেখে তো পুরোই ফিদা হয়ে গিয়েছিলাম। আর এইসব প্ল্যান করে শেষমেশ বিয়েটাও করে ফেলেছি। ভালো করেছি না বলো? আমিও পরিটাকে জড়িয়ে ধরে থ্যাংক ইউ বউ, আমাকে আমার বাবার হাত থেকে বাঁচানোর জন্য। বাবা নয়, পিচ্ছি মেয়েটার হাত হোক। যাই হোক, এখন একটু আদর করো তো। ওলে আমার পিচ্চি রে, পারলে তুমি করো, আমি করব না। আচ্ছা, আমি করি। 3 মাস পর আমি এখন আমাদের অফিস দেখাশোনা করি, আর পরিটা আম্মুর সাথে গল্প করে আর রান্না বান্নায় সাহায্য করে। তো একদিন অফিসে কাজ করতেছিলাম, হঠাৎ দেখি আম্মু ফোন করলো, তাই আমিও রিসিভ করলাম। হ্যালো আম্মু, বলো। ফোনের ওপাশ থেকে আম্মুর কথা শুনে আমার মাথায় বাজ পড়ল। সাব্বির বাবা, তুই তাড়াতাড়ি বাসে আয়। মুবাশিরার হঠাৎ মাথা ঘুরে বেহুশ হয়ে গেছে, আমার অনেক ভয় করতেছে। আমি আর কথা বাড়ালাম না,
সোজা দৌড়ে বাহিরে চলে আসলাম। গাড়ি নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি চলে আসলাম। সোজা আমার রুমে এসে দেখি আম্মু বইটার পাশে বসে আছে। আমি গিয়েই কোলে তুলে নিলাম আর আম্মুকে বললাম, আম্মু তুমি আসো, আমি পরীকে হসপিটালে নিয়ে যাচ্ছি। আমি ড্রাইভ করছি আর আম্মু পরীকে কোলে করে গাড়ির সিটে বসে আছে। হসপিটালে এসে পরীকে ডাক্তার ওটিতে নিয়ে গেল। কিছু সময় পর ডক্টর বের হয়ে বলতে লাগলো, আরে আপনারা শুধু শুধু চিন্তা করছেন, ওর কিছুই হয় নাই। আপনি বরং এখন মিষ্টি নিয়ে আসেন। আজব চিন্তা করব না? আমার পরি বেহুশ আর আপনি বলছেন চিন্তা করব না? কুল মিস্টার কুল, আপনি বাবা হতে চলেছেন, বুঝছেন? এই সময় অনেকে বেহুশ হয়ে যায়, বুঝলেন? ডক্টরের কথা শুনে আমার চোখ দিয়ে অটোমেটিক পানি চলে আসলো। এটা দুঃখের পানি নয়, এটা আনন্দের পানি। আমি সেখানেই বসে পড়লাম। তখন ডক্টর আমার সামনে বসে বলতে লাগলো, আরে মিস্টার, কান্না করলে হবে? যান, ভিতরে আপনার জন্য অপেক্ষা করছে একজন। কথাটা বলেই ডক্টর চলে গেল। আমি পিছনে ফিরে দেখি আম্মুর চোখেও পানি। আম্মুকে শক্ত করে জড়িয়ে ধরলাম। তখন আম্মু বলল, যা বাবা, ভিতরে যা। আমিও আম্মুকে ছেড়ে দিয়ে ভিতরে চলে গেলাম। গিয়ে দেখি পরীটা শুয়ে শুয়ে নখ কামড়াচ্ছে। আমাকে দেখে উঠে বসলো আর বলতে লাগলো, যা বজ্জাত পোলা, আর এদিকে আসবি না, ফাজিল জানি একটা। আমি গিয়ে পাগলিটাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। জানো আমি না আজকে অনেক খুশি, যা বলে বোঝাতে পারবো না তোমাকে। তুমি তো খুশি, কিন্তু আমি তো লজ্জায় মুখই তুলতে পারছি না। শয়তান পোলা, তো শরম করে না জুনিয়র হয়ে সিনিয়রকে প্রেগনেন্ট বানিয়ে দিস? আমার তো অনেক লজ্জা করতেছে। আম্মু আব্বুর সামনে যাব কিভাবে? ওরে আমার লজ্জাবতী, আর লজ্জা পেতে হবে না।